Siddhivinayak Temple in Kolkata. হাই মাই ডবলসি ফ্যামিলি, কেমন আছো সকালে? নমস্কার, আমি দেবস্মিতা আবার নিয়ে চলে এলাম নতুন একটা ঝাঁ চকচকে ব্লগ। আর আজকের ব্লগের ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড অলরেডি ফার্স্টের স্ক্রিনেই যে তোমরা থাম্বনেল অ্যান্ড ট্রেলার দেখেছো তাতে বুঝতে পেরেছো কোথায় এসেছি। এক্স্যাক্টলি কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পলে এসে হাজির হয়ে গেছি আজকে এই সন্ধ্যেটা কাটানোর জন্য। তো চলো দেরি না করে, বেশি বকবক না করে আজকের এই স্নিগ্ধ সন্ধ্যেটা কিরকম ভাবে কাটছে সেই গল্প তোমাদের কাছে তুলে ধরি। সো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ মিষ্টি ভাই। আমাদের কলকাতার মধ্যেই 200 বছর পুরনো মল্লিককোঠি এখন এই সিদ্ধিবিনায়ক মন্দির হিসাবে পরিচিত। সিদ্ধিবিনায়ক মন্দির আসলেই আমরা সকলে জানি মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাইতে অবস্থিত, কিন্তু এখানে আসলে কলকাতার মধ্যেই কিন্তু দর্শন হয়ে যাবে সিদ্ধিবিনায়কের। কিভাবে এই মল্লিককোঠি সিদ্ধিবিনায়ক মন্দির হয়ে উঠলো সবটাই বলবো আজকের এই ব্লগে। তার আগে চলো, এসেছি আজকে সন্ধেবেলায়, এখন সন্ধ্যা আরতিটা দেখে নিই। स्वस्ति न पूर्णा विश्वेदाः स्वस्ति नस्तारक्षो अनृतम् स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। সত্যি বলতে গেলে আজকে আমাদের মন্দিরে বিকেলের দিকে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আসতে একটু দেরি হয়ে গেছিলো, তাই সন্ধে হয়ে গেল। ওই যে বলে গড হ্যাভ অলওয়েজ অ্যানাদার প্ল্যান। তাই ভাগ্যিস এই সন্ধেবেলা এলাম আর এত সুন্দর একটা সন্ধ্যা আরতির মুহূর্ত উপভোগ করতে পারলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এবার চলো তোমাদেরকে মন্দিরের বিষয়ে ঘুরিয়ে দেখাই এবং সবটা বলি কিভাবে এই 200 বছর পুরনো রাজবাড়ি হয়ে উঠল সিদ্ধিবিনায়ক মন্দির। 2020 সালে ইমামি গ্রুপের দুই কর্ণধার শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগারওয়াল এই দুই বন্ধু মিলে আমাদের কলকাতায় মন্দিরটি প্রতিষ্ঠিত করে। আসলে এই মল্লিককুঠি 200 বছর আগে পঞ্চানন মল্লিক এবং নীলমণি মল্লিকের মালিকানায় ছিল। পরবর্তীকালে ইমামির কর্ণধাররা এই মল্লিককুঠি কিনে নেন এবং দান করে শ্রী সিদ্ধিবিনায়কের উদ্দেশ্যে কলকাতাবাসীর জন্য, কারণ তারা মনে করে এই কলকাতায় তারা ব্যবসা করে অনেক অনেক কিছু পেয়েছেন, তাই এই উদ্দেশ্যেই তারা এই মন্দির দান করে। এই হলো এই সিদ্ধিবিনায়ক মন্দিরের ইতিহাস। এবার চলো কিভাবে পুজো দেব সেটা তোমাদের বলি। মন্দিরে তো প্রবেশ করে গেলাম, আর মন্দিরে প্রবেশ করেই প্রথমেই রয়েছে এখান থেকে ডালা কেনার কাউন্টার। যেরকমটা বললাম এই হলো প্রসাদ কাউন্টার। আরতি শেষ হতেই চলে এলাম এখান থেকে পুজোটা নেওয়ার জন্য। তবে এখানে কিন্তু 101 টাকা থেকে 1001 টাকার মধ্যে রয়েছে ডালা সিস্টেম। তবে ডালার বাইরেও যারা যারা নিতে চাও, এরকম দুর্বল গোছা হোক বা কেসরিয়া মোদক, কেসরিয়া পেড়া, ঘি লাড্ডু, ড্রাই ফ্রুটস, যে কোনো কিছু তোমাদের ইচ্ছে মতন গনুদাদার জন্য পুজো স্বরূপ কিনতেই পারো, কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি চাইলে পদ্ম ফুল, নারকোল, যে কোনো কিছুই তোমরা
নিজের ইচ্ছা মতন নিতে পারো। প্রসাদ কাউন্টারের পাশ দিয়েই রয়েছে এই মন্দিরের এন্ট্রি গেটটি, যেখান থেকে প্রবেশ করেই একেবারে সরাসরি মন্দিরের ভেতর যাওয়া যাচ্ছে। ভেতরে গিয়ে দেখলাম হালকা লাইন পড়েছে, কারণ সন্ধ্যা আরতির পরেই তো, তাই একটু ভিড় হয়েছে। তবে যা বুঝলাম এই লাইনটা মোটেও দীর্ঘস্থায়ী লাইন নয়, কারণ এই পিক আওয়ার্স বলেই সন্ধ্যা আরতির পর বা যে কোনো অকেশনের সময় হয়তো এরকম হালকা ফুলকা লাইন পড়ে ডিসিপ্লিন মেনটেনের জন্য, কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী লাইন নয়। ঠাকুর দালান থেকে মন্দিরের তরফে এগিয়ে যেতেই যেটা প্রথম চোখে পড়বে, এই দুই মূষকরাজ একেবারে কিন্তু দুই ধারে বিরাজমান। তারপরে একটু এগোতেই যেটা চোখ এড়াবে না সেটা এই সুন্দর ঝাড়বাতিটি। যেহেতু আমরা এসেছি এই সন্ধ্যা আরতির সময়, তাই সন্ধ্যা আরতিটিও রাখা রয়েছে আমরা যাতে ওমটা নিতে পারি। এই দেখো, মন্দিরের এক ধার দিয়ে কিন্তু আমরা ঢুকলাম, পুজো দিলাম এবং বেরিয়ে এলাম মন্দিরটিকে পুরো ঘুরে তার পেছন দিক থেকে অন্য ধারে, যেখানে এসে পুজো দেওয়া প্রসাদ এবং মন্দিরের ভোগ প্রসাদ আমরা এখান থেকেই গ্রহণ করতে পারবো। চলো এবার তোমাদের মন্দিরটা এবং গনুদাদার দর্শনটা একটু কাছ থেকে করে, কিন্তু তার আগে ভোগ প্রসাদটা গ্রহণ করে নিই। এই যে এখানে আঙ্কেলটা যেটা দিচ্ছে, এটা গণেশ চতুর্থী উপলক্ষে স্পেশাল প্রসাদ ছিল। আর এই যে শালপাতায় যেটা ভোগ প্রসাদ, সকাল থেকে রাত অবধি মন্দিরটা যতক্ষণ খোলা থাকে ততক্ষণই কিন্তু এই ভোগ বিতরণ করা হয়। আর প্রত্যেক দিন আলাদা আলাদা প্রসাদ থাকে, যেমন আজকে ছিল সুজির হালুয়া আর ছোলা সেদ্ধ। এইবার চলো মন্দিরের গর্ভগৃহটা একেবারে সামনে থেকে তোমাদের ঘুরিয়ে দেখাই। যেমন দেখো, এই সামনে থেকে ঝাড়বাতিটা যেন চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর। আর মন্দিরের ভেতরটা সে তো যত বলবো তত কম, পুরোটাই কিন্তু সোনার গুঁড়ো দিয়ে পালিশ করা। আর এই হলো আমাদের গনুদাদা শ্রী সিদ্ধিবিনায়ক। আচ্ছা, তোমরা কি জানো সিদ্ধিবিনায়ক কেন বলা হয় এই মূর্তিটাকে? উত্তরটা জানা থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এই দেখো, পাশেই কিন্তু মহেশ্বরও বিরাজমান এখানে। আর সিদ্ধিবিনায়কের পাশে রয়েছে দেবী ঋদ্ধি এবং দেবী সিদ্ধি। শুনেছি গনুদাদার কাছে পুজো দেওয়া হয়ে গেলে মূষক রাজার কানে কানে বলে দিলে মনের ইচ্ছাটা গনুদাদার কাছে পৌঁছে দেয়, তাই আমিও বলে নিলাম। এবার চলো তোমাদেরকে এই ঠাকুর দালানটা একবার ঘুরিয়ে দেখাই। কি সুন্দর লাগে না এই চেকার্স করা মেঝেগুলো। আর জমিদার বাড়ি যেহেতু, জায়গাটা ভীষণ সুন্দর আর খুব ঠান্ডা পরিবেশ। আর তার সাথে একটা স্নিগ্ধতা তো আছেই, কারণ এটা সিদ্ধিবিনায়কের মন্দির বলে কথা। তাই শুধু আরতির সময় নয়, এই ঠাকুর দালানে কিন্তু ভক্তরা যে কোনো সময়ই এসে বসে প্রার্থনা করতে পারে। আর সিদ্ধিবিনায়কের গর্ভগৃহের ঠিক অপোজিটেই রয়েছে এই ছোট্ট বজরংবলীর মন্দিরটা, যেটা কিন্তু বেশ সুন্দর। সত্যি বলতে গেলে এই মন্দিরটাতে প্রথমবার এলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে না একটা আলাদাই শান্তি অনুভব করলাম। কি জানো তো, ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো গেলেও এই অনুভূতিগুলো তো আর বোঝানো যায় না। তার জন্য তোমরা যদি চাও এই মন্দিরটাতে একবার হলেও ঘুরে যেও, দেখো খুব ভালো লাগবে। ও, তোমাদের তো মন্দিরের নিয়মাবলীগুলোই কিছু বলে ওঠা হয়নি, সবটাই বলছি, কিন্তু তার আগে একটু প্রসাদটা খেয়ে নিই। তবে এই প্রসাদটা কিন্তু অপূর্ব খেতে ছিল। তবে আমার মনে হয় ভোগের প্রসাদ সব সময়ই অমৃত লাগে। তোমাদের কিরম লাগে জানাতে ভুলো না। চলো এবার তোমাদের এই মন্দিরের নিয়মগুলো বলে দিই। প্রত্যেক দিন 5:30 থেকে 12:30 অবধি মন্দির খোলা থাকে সকালবেলা, আবার 4:30 থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। এর মাঝখানে নানান রকম আরতি এবং ভোগের ব্যবস্থা থাকে। এছাড়া বুধবার দিন করে কিন্তু মন্দির সারা দিন খোলা। আর এই গণেশ চতুর্থী উপলক্ষে 27শে আগস্ট থেকে 30শে আগস্ট অবধি চলবে গণেশ চতুর্থী উৎসব। মন্দিরের সময়সূচি তোমাদের সবটাই বললাম। এবার বলি, যারা যারা ভাববে গাড়ি নিয়ে আসবে, মন্দির প্রাঙ্গণেই কিন্তু সেই ব্যবস্থা রয়েছে কার পার্কিংয়ে, একেবারে ফ্রি অফ কস্ট। আর তার সাথে জুতো রাখার ব্যবস্থাও কিন্তু এখানে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, সেফলি রাখা যাবে। এবার বলি কিভাবে আমরা এই মন্দিরটিতে পৌঁছাবো। এমজি রোড মেট্রো স্টেশন হচ্ছে সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এখানে নেমে বা বাসে করে আসলে মহাজ্যোতি সদন বা রাম মন্দিরের দিকে গেলেই কিন্তু পেয়ে যাব আমরা এই মন্দিরটি। তবে ল্যান্ডমার্ক হিসাবে এই বাঞ্জারান নামক এই বিল্ডিংটিকে তোমাদের দেখিয়ে দিলাম, যেটার পাশ ঘেঁষে যে গলিটি যাচ্ছে, এই গলিটিতে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাব আমাদের কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। কেমন লাগলো আজকে সন্ধ্যাটা? খুব ভালো। এরকম একটা অদ্ভুত ভাবে হঠাৎ করে এখানে এলাম, কিন্তু এরকম একটা সময় আসবো যেখানে ঢুকেই একেবারে সন্ধ্যা আরতি দেখতে পাবো, সেটা সত্যি কিন্তু এক্সপেক্ট করিনি, তাই না? এটা পুরোপুরি একদম আনইনটেনশনালি এমন একটা সময় এসেছি যেটা একেবারে একটা পিওর ডিভাইন মোমেন্ট। আর সেই গল্পই তোমাদের সাথে আজকে এই পুরো সন্ধ্যাটার গল্প শেয়ার করলাম আজকের এই ব্লগে। তো আশা করি আমার মা বাবা যেরকম ভালো লেগেছে তোমাদেরও আজকের এই ব্লগটা দেখে নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার
অ্যান্ড প্লিজ যারা এখন সাবস্ক্রাইব আর ফলো করোনি করে দিতে ভুলো না, কারণ এরকম আরো নতুন নতুন জায়গার গল্প নিয়ে হাজির হবো আমার এই ছোট্ট টকবক মিষ্টি চ্যানেলে। তো চলো সঙ্গে থাকো, ভালো থেকো, অ্যান্ড খুব শিগগিরই দেখা হবে নতুন আবার একটা ঝাঁ চকচকে নতুন গল্প নিয়ে, ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই, স্টে হ্যাপি, স্টে টিউন, টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.